গুলি এসে ওর চোখে লাগলো এবং ওর চোখটা সাথে সাথে খুলে ঝুলতেছিল। আমি যখন ওই দুইটা লাশ দেখতে যাই, আমি ওইখানে যাই দেখি রাজশাহীর মাঠ, বগুড়ার মাঠ, সব জায়গা থেকে আগ্নেয়গিরি তৈরি হবে। আমি যখন ওই দুইটা লাশ দেখতে যাই, আমি ওইখানে যাই দেখি আমার একটা বন্ধুর লাশ, যার সাথে আমি আন্দোলনের দিন সকালবেলাও একসাথে কথা বলছি। ও আমার সাথে হাসি মুখে কথা বললো। আমি অনেক ভয় পাচ্ছিলাম। ও আমাকে বলতেছিল যে তুমি মেয়ে হয়ে এত সাহসী, তুমি রিক্সার ওপর বসে স্লোগান দাও, তুমি লাঠি নিয়ে সবার সামনে যাও, তোমার এইগুলো দেখেই তো আমরা সাহস পেয়ে আমরা আন্দোলনে আসি। তোর এই কথাটা আমার কানে বাজে। এবং যেই ফ্রেন্ডটার কথাটা আমি বললাম, দীপ, ও 1 মাস সিএমএইচ হসপিটালে এবং ঢাকায় মেডিকেলেও ভর্তি ছিল। ওর মাথার মধ্যে এখনো একটা গুলি আছে মস্তিষ্কের মধ্যে, যেটা বাংলাদেশে অপারেশন করা সম্ভব না। এবং ওর জ্ঞান ফিরছে প্রায় মনে হয় 1 মাস পর। ও কোমায় চলে গেছিল এবং ওর 1 পাশ শরীরটা প্যারালাইসিস। এই ছেলেটার ট্রিটমেন্টের জন্য আমি এমন কেউ নাই যে তাকে বলি নাই। যখন ছাত্র উপদেষ্টারা ছিল তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি। এমনকি আমাদের ওইখানে 2 জন শহীদ পরিবার ছিল, তাদের মধ্যে একজন শহীদ পরিবার অনেক সমস্যায় ছিল এই মামলা মোকদ্দমার বিষয় নিয়ে। সেইটা নিয়েও তারা ঢাকায় এসেছিল উপদেষ্টার সাথে দেখা করতে। কিন্তু যারা এই যে বক্তব্য দেওয়ার সময় শহীদদের কথা বলে, শুধুমাত্র শহীদদের স্মরণ করলেই কি হয়ে যায়? তাদের পরিবারের পাশে দাঁড়ানো কি কর্তব্য না আমাদের? সেই শহীদ পরিবারটাই এসে 2 দিন ধরে ঘুরে ঘুরে তারা কেউ দেখা করে নাই। আমি আসলে রাজনীতি খুব একটা বুঝি না। এই জুলাই আসার পরে যখন দেখলাম যে একটা যৌক্তিক দাবি, তো আমার এটাতে সমর্থন জানানো উচিত। এবং আমি একটা মেয়ে হয়ে, সত্যি কথা, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা মা দুজনই অনেক অসুস্থ। তো জুলাই অভ্যুত্থানে যখন আমি একেবারে সামনে থেকে লিড দেই, তখন আমার ওপর অনেক থ্রেট আসতেছিল। এবং আমার বাবা এক পর্যায়ে ভয় পেয়ে, আমি একটানা 22 দিন বাসায় থাকতে পারিনি। আমার নানি বাসা, মামা বাসা বা দূর দূর থেকে এসে আমি আন্দোলনে যোগদান করতাম। এবং আমার বাবা মাও আমার সাথে আন্দোলনে যোগ দিয়েছিল। এই আন্দোলনটা এখন দেখতেছি যে একেবারে ব্যর্থর পথেই যাচ্ছে। এই আন্দোলনকে, এই জুলাই গণ অভ্যুত্থানকে, এই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা আজকে এত বড় বড় নেতা হয়ে গেছে, তারা কেউ এখন আর শহীদ পরিবারের পাশে দাঁড়ায় না। কেউ শহীদ পরিবারের খোঁজ খবর নেয় না। আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে কয়েকটা কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। 4ই আগস্ট যখন আমি আন্দোলনে যাই, আমার পাশে আমার 2টা ফ্রেন্ড ছিল। একজন রাজশাহী ইউনিভার্সিটিতে IBA ডিপার্টমেন্টে পড়ে, ওর নাম দীপ। তো আমরা যখন আন্দোলন করছি, হঠাৎ করে দেখি একটা গুলি এসে ওর চোখে লাগলো এবং ওর চোখটা সাথে সাথে খুলে ঝুলতেছিল। ওর পুরা শরীর রক্তাক্ত হয়ে গেল। এবং আমি ওইখানে দেখেই আমি রাস্তার ওপর কান্না শুরু করে দিছি। এবং সবাইকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং আমি যখন ওকে হসপিটালে নিয়ে যাই, তো ডাক্তার আমাকে বলে যে আচ্ছা, আপনি তো মনে হয় সমন্বয়ক, ওইখানে 2 জনের লাশ আছে, একটু আইডেন্টিফাই করতে হবে। আমি যখন ওই 2টা লাশ দেখতে যাই, আমি ওইখানে যাই দেখি আমার একটা বন্ধুর লাশ, যার সাথে আমি আন্দোলনের দিন সকালবেলাও একসাথে কথা বলছি। ও আমার সাথে হাসি মুখে কথা বললো। আমি অনেক ভয় পাচ্ছিলাম। ও আমাকে বলতেছিল যে তুমি মেয়ে হয়ে এত সাহসী,
তুমি রিক্সার ওপর বসে স্লোগান দাও, তুমি লাঠি নিয়ে সবার সামনে যাও, তোমার এইগুলো দেখেই তো আমরা সাহস পেয়ে আমরা আন্দোলনে আসি। তোর এই কথাটা আমার কানে বাজে। এবং যেই ফ্রেন্ডটার কথাটা আমি বললাম, দীপ, ও 1 মাস সিএমএইচ হসপিটালে এবং ঢাকায় মেডিকেলেও ভর্তি ছিল। ওর মাথার মধ্যে এখনো একটা গুলি আছে মস্তিষ্কের মধ্যে, যেটা বাংলাদেশে অপারেশন করা সম্ভব না। এবং ওর জ্ঞান ফিরছে প্রায় মনে হয় 1 মাস পর, ও কোমায় চলে গেছিল এবং ওর 1 পাশ শরীরটা প্যারালাইসিস। এই ছেলেটার ট্রিটমেন্টের জন্য আমি এমন কেউ নাই যে তাকে বলি নাই। যখন ছাত্র উপদেষ্টারা ছিল তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি। এমনকি আমাদের ওইখানে 2 জন শহীদ পরিবার ছিল, তাদের মধ্যে একজন শহীদ পরিবার অনেক সমস্যায় ছিল এই মামলা মোকদ্দমার বিষয় নিয়ে। সেইটা নিয়েও তারা ঢাকায় এসেছিল উপদেষ্টার সাথে দেখা করতে। কিন্তু যারা এই যে বক্তব্য দেওয়ার সময় শহীদদের কথা বলে, শুধুমাত্র শহীদদের স্মরণ করলেই কি হয়ে যায়? তাদের পরিবারের পাশে দাঁড়ানো কি কর্তব্য না আমাদের? সেই শহীদ পরিবারটা এসে 2 দিন ধরে ঘুরে ঘুরে তারা কেউ দেখা করে নাই। আমি এখানে আজকে কারোর সমালোচনা করতে আসিনি, তবে এখন তো বিএনপি নির্বাচিত হয়ে এসেছে। তবে আরও একটা কথা, যেটা এই জুলাই অভ্যুত্থান না হলে কিন্তু আসলে বেগম খালেদা জিয়া যে রাষ্ট্রীয়ভাবে যে জানাজাটা হলো, এটা কিন্তু হতো না। তারেক রহমান দেশে আসতে পারতো না, আজকে মাননীয় প্রধানমন্ত্রী সে হতে পারতো না। তো আপনারা অতীত থেকে শিক্ষা নিন এবং অতীত থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করুন। এমন কিছু করবেন না। আমি সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যেই এই কথাটা বলতেছি, আপনারা এমন কিছু করবেন না যাতে ছাত্র জনতা আবার আপনাদের পতন ঘটায়। সর্বশেষে আমি একটাই কথা বলবো, আপনারা এই জুলাই সনদ নিয়ে গড়িমসি না করে জুলাই সনদটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করুন। শহীদদের খোঁজ খবর নিন, শহীদদের পাশে থাকুন। আর বর্তমানে যে অরাজকতা হচ্ছে দেশে, গুম তো বাদই দিলাম, ধর্ষণ, হত্যা একের পর এক হতেই আছে। তো এইগুলোর আপনারা সুষ্ঠু একটা বিচার করুন যাতে বাংলাদেশ স্থিতিশীল থাকে। না হলে এইগুলোর থেকে ওই আওয়ামী লীগ আবার সুযোগ নিবে। তা আমরা যাতে এই সুযোগটা আর আওয়ামী লীগকে না দেই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ও এনডিএমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতা ববি হাজ্জাজের পক্ষ থেকে আজকের আয়োজিত জুলাই বন্দীদের নিয়ে যে আলোচনা সভা হচ্ছে, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে একটা কথা বলতে চাই যে আজকে প্রথিত সরকার, ফ্যাসিস্ট সরকার যদি পলায়ন না করতো দেশ থেকে, আমরা যারা এই সামনের সারিতে বসে আছি আমাদের প্রত্যেকের হয়তো এখনো সেই জেলেই থাকতে হতো। 2024 সালের জুলাই আন্দোলন এদেশের গণমানুষের আন্দোলন ছিল। এই গণমানুষ আন্দোলনের গণবিস্ফোরণের মাধ্যমে, সকল শ্রেণী পেশা মানুষের আন্দোলনের মাধ্যমে, এদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, সকল রাজনৈতিক সংগঠনগুলোর আন্দোলনের মাধ্যমে এই পতিত সরকার এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে কথিত একটি সংগঠন এই জুলাইকে কক্ষিগত করার চেষ্টা করেছে এবং জুলাইকে অনেকখানি ধূলিসাৎ করেছে। এবং আজকের জুলাইয়ের এই যে বোন কথা বলে গেল, তার এক সহপাঠীর কথা, তার এক সহযোদ্ধার কথা, যে আসলে আজও ধুকে ধুকে মরছে, চোখ হারিয়েছে, এর দায়ভার নিতে হবে সেই সংগঠনকে। আজকের দিনে যেই আহত, নিহত অথবা রাজবন্দীরা যারা অনেক সমস্যায় আছে, যারা নিগৃহীত অবস্থায় আছে, সমস্যা আছে, তাদের দায়ভার নিতে হবে সেই সংগঠনকে। এবং একই সাথে বলতে চাই, আজকে আমি একটি ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি। জুলাই আন্দোলনে একমাত্র কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি অ্যারেস্ট ছিলাম, আমি গুলি খেয়েছিলাম। আমি জুলাই স্মৃতিচারণ করব সেই কারাবন্দী সময়ের। তার আগে বলতে চাই,
6 আগস্ট যখন বের হওয়ার পর 13 আগস্ট একটি প্রোগ্রাম হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি হলে। সেখানে 36টি ছাত্র সংগঠন একসাথে হয়ে বসে আলোচনা করে। সেই সময় সেই আলোচনার ডাক দিয়েছিল তৎকালীন 2 জন ছাত্র উপদেষ্টা। তারা বলেছিল সে আন্দোলনের পর যে কোনো ছাত্র সংগঠনের নিজ নিজ দলীয় ব্যানার নিয়ে আর প্রোগ্রাম করা দরকার নেই। আগামী 1 মাস, সেই 13 আগস্টের কথা 2024 সালের, যে আগামী 1 মাস আমরা নির্দলীয়ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই আমরা যেই কোনো সংকট হোক, যে কোনো প্রোগ্রাম হোক, আন্দোলন হোক, রাজপথে হোক, সব কিছু আমরা এই ব্যানারকে ধারণ করি আমরা করব। আমরা সকল ছাত্র সংগঠন অর্থাৎ তখনকার 36টি ছাত্র সংগঠন এক ঐক্যমত পোষণ করি। এবং একই সাথে আলোচনা ছিল, সেই সময় প্রস্তাব ছিল সেই উপদেষ্টাদের পক্ষ থেকে, ছাত্র উপদেষ্টাদের পক্ষ থেকে, যে আসছে 15 আগস্ট এই দিনটিকে তারা বাতিল করতে চায়, এই শোক দিবসকে বাতিল করতে চায়। এই ক্ষেত্রে সকল ছাত্র সংগঠনের প্রস্তাব জানায়, সেখানে ছাত্র সংগঠনগুলো প্রস্তাবে হ্যাঁ বলে সম্মতি প্রকাশ করে। কিন্তু পরবর্তী যে কমিটমেন্ট ছিল তাদের 1 মাস পরে আবার একসাথে বসা হবে, পরবর্তীতে কি কর্মসূচি হতে পারে, আলোচনা হতে পারে, সেই সময় আর তাদের হয়নি। আরেকজন সহ আলোচক বলে গেছেন যে জুলাই আন্দোলনের গণমানুষ আন্দোলন হলেও রাজনৈতিক সংগঠনগুলো, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দগুলো কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে। প্রত্যেকটা ছাত্র সংগঠন থেকেই আহত হয়েছে, নিহত হয়েছে, কারাবন্দী হয়েছে, কিন্তু তাদের কোনো ক্রেডিট দেওয়া হয়নি, তাদেরকে কখনো কোথাও ডাকা হয়নি। শুধু তাই নয়, সেই সময় আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অনেক মিটিং করেছে ছাত্র প্রতিনিধি হিসেবে, তখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। আন্দোলনে সেই সময় তার আরও মিটিং করেছে তৎকালীন ছাত্র উপদেষ্টারা। কিন্তু আমরা যারা ছাত্র সংগঠনে নেতৃত্ব দিয়েছি, আমরা যারা তখন গুলি খেয়েছি, আমরা যারা কারাবন্দী করেছি, আমাদের সাথে বসার প্রয়োজনীয়তা মনে করেনি। তাই বলতে চাই, আজকের দিনের যতটুকু জুলাইকে ক্ষুণ্ণ করা হয়েছে, জুলাইকে নষ্ট করা হয়েছে, জুলাইয়ের মহিমান্বিত উজ্জ্বলতাকে ম্লান করেছে, তার জন্য দায়ী তারা। যেটা বলতে চাই, 2024 সালের 16 জুলাই যখন আবু সাইদ মেধাবী শিক্ষার্থী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদকে হত্যা করা হয়, দিনের আলোকে পুলিশের গুলিতে হত্যা করা হয়, সেই দিন জুলাইয়ের আন্দোলন প্রস্ফুটিত হয় স্ফুলিঙ্গের মতো এদেশের প্রত্যেকটা ছাত্রের গায়ে লাগে। যখন ছাত্র মারা যায়, ছাত্রদের অভিভাবকরা তখন সেই আন্দোলনে শরিক হয়। 17 তারিখে আমরা মাঠে সবাই আরো বেশি নেমেছি। আজকে আমার ডান পাশে যিনি বসে আছেন মঞ্জু ভাই 17 তারিখে প্রোগ্রাম করেছেন, রাজপথ থেকে লড়াই সংগ্রাম করেছেন আমাদের সামনে। এক পর্যায়ে উনিও অ্যারেস্ট হয়েছেন। আমি ওনাকে দেখেছি কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে। 17 তারিখে যখন আন্দোলন বেগবান হতে থাকে, রাজনৈতিক দলগুলো আরো বেশি সম্পৃক্ত হতে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা কিন্তু হল থেকে চলে যেতে বাধ্য হয়। তৎকালীন ছাত্রলীগ, সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং পুলিশ লীগ বিতাড়িত করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদেরকে। তখন কিন্তু সেই আন্দোলনকে আবার নতুন করে উজ্জীবিত করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা কিন্তু সেই আন্দোলন নেমেছিল। তাদের কোঠা নিয়ে আন্দোলন ছিল না, তাদের আন্দোলন ছিল যে আবু সাইদকে হত্যা করা হয়েছে, ওয়াসিমকে হত্যা করা হয়েছে, তখনকার যাদেরকে হত্যা করা হয়েছে সেটা তারা মেনে নিতে পারে নাই, সেই দাবিতে আন্দোলন করেছিল। কিন্তু তাদেরকেও কি আসলে মূল্যায়ন করা হয়েছে? না, হয়নি। 18 জুলাই আমি তখন নর্থ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাজার হাজার ছাত্র জনতার সাথে সেই সকাল থেকে এই আন্দোলনের সামনে এগোতে এগোতে প্রায় বিকাল সময় হয়েছে, সন্ধ্যা প্রায় হয় অবস্থায়। সেই সময় আমরা এসেছি ব্র্যাক ইউনিভার্সিটি এই পর্যন্ত। তখন পুলিশ আমাদের মুহুর্মুহুর গুলি করছে, প্রতিনিয়তই গুলি করছে, অনেকে আহত হচ্ছে, গুলিবিদ্ধ হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, আমাদের চোখের সামনে দেখেছি।
সেই সময় সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে সাহস দেওয়ার জন্য অভিভাবক তুল্য হয়ে একজন শিক্ষক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার পার্টির চেয়ারম্যান জনতা ববি হাজ্জাজ তাদের সাথে নিয়ে আন্দোলন করেছিল। এক পর্যায়ে তিনিও গুলিবিদ্ধ হয়েছিল, তার কপাল দিয়ে রক্ত বের হয়েছিল, ব্লিডিং হয়েছিল, এবং আমার বাম পাশ ছোড়াগুলিতে পুরোপুরি জর্জরিত হয়ে গিয়েছিল। তো সেই আন্দোলন করে যখন আমরা আন্দোলনকে আরও বেশি ব্যবহার করছিলাম, ঠিক তার পরের দিন কারফিউ জারি করা হয়, 144 ধারা জারি করা হয়। ফলে সেই আন্দোলনকে তারা স্থগিত করার চেষ্টা করেছে এবং একই সাথে তারা ঘরে ঘরে যে প্রত্যেককে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা শুরু করে দিয়েছিল। এবং এক পর্যায়ে আমার নামে মামলা হয় 22শে জুলাই। আমাকে তারা না পেয়ে না খুঁজে এক পর্যায়ে 24শে জুলাই আমি যখন আন্দোলন শেষ করে বাসার দিকে ফিরছিলাম, ঠিক সেই সময় আমার বাসার সম্মুখে প্রায় 30 থেকে 35 জন পুলিশ দাঁড়িয়েছিল আমাকে অ্যারেস্ট করার জন্য। এবং আমি যখন সামনে যাই, এক পর্যায়ে তারা আমাকে সবাই গোল একটি সার্কেলের মতো করে বৃত্তে আটকিয়ে ফেলে এবং তাদের মোবাইল থেকে আমাকে একটি ছবি দেখায় যে এই ছবিটা আপনি কিনার। আমি দেখতে পেয়েছি সেই ছবিটি ছিল 18 জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে যখন আন্দোলন করছিলাম, যখন আমার এক পাশ এই রাবার বুলেট জর্জরিত ছিল, ঘামে ভেজা শরীর ছিল, সেখানকার ছবি। সেই ছবি দেখে তখন তারা আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। থানায় আমাকে রাত রাখে, পরদিন আমাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। সেখানে শারীরিক মানসিক অকথ্য নির্যাতনের পর পরবর্তীতে নেওয়া হয় সেই কেন্দ্রীয় কারাগারে। 5ই আগস্ট যখন পতিত সরকারের পতন ঘটে, পলায়ন করতে বাধ্য হয় এই ছাত্র জনতার তোপের মুখে, আন্দোলনের মুখে, তখন 6 আগস্ট রাত প্রায় 11:30 আমি মুক্তি পাই। সেই গল্প যদি বলতে চাই, সেই 2 সপ্তাহের অধিক সময়ের গল্প বলতে গেলে এই গল্প কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন হবে। সেই গল্প বলতে গেলে অনেকের চোখে পানি চলে আসবে। সেই সময় আমরা পার করেছি। আমরা যখন সেই আন্দোলন করেছিলাম, আজকের দিনে এসে কথা বলতে পারবো কিনা সেই সময় আমরা চিন্তা করি নাই। আমরা ঘরে ফিরে যেতে পারবো কিনা সেই চিন্তা আমরা করি নাই। আমাদের জীবনকে বাজি রেখে রাজপথে লড়াই সংগ্রাম করেছি, গুলির সম্মুখে, পুলিশের বুলেটের সামনে। কিন্তু আজকে 5 আগস্টের পর ইন্টারিম গভর্নমেন্ট যে সময়টুকু পার করেছে, এই সময়ের মধ্যে একটা দিনের জন্য রাজবন্দীদের ডেকে সম্মাননা অথবা তাদের স্মৃতিচারণ অথবা মিনিমাম তাদের আলোচনাটা শোনা হয়নি। একজন রাজবন্দী হিসেবে, একজন জুলাই যোদ্ধা হিসেবে, একজন ছাত্র সংগঠনের নেতা কর্মী হিসেবে আমার এটা আসলে আক্ষেপের বিষয়। সো আমরা চাই এই নতুন বাংলাদেশে নতুনভাবে গড়ে উঠবে এই তারুণ্যের জাগরণে, এবং আগামীতে ইনশাল্লাহ আমাদের যে সরকার, নতুন সরকার, আমরা বিশ্বাস করি জুলাইয়েরকে সময় অনেক উচ্চতায় মহিমান্বিত করবে। সেই প্রত্যাশা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্বাদ গ্রহণ করার সুযোগ পেয়েছিলাম 47 সালে অখণ্ড ভারত থেকে স্বাধীন হয়ে তৎকালীন পাকিস্তানের একটি প্রদেশ হিসাবে, পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তানি শাসকেরা জাতির সাথে দেওয়া ওয়াদা রক্ষা করেননি, যার কারণে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হাজার জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হবে। এবার জনগণ আশা করেছিল এদেশের মানুষই তো আমাদেরকে শাসন করবে। আমরা আশা করি এ মানুষগুলো আমাদের উপর অবিচার চাপিয়ে দিবে না, বৈষম্য করবে না, রাষ্ট্রের সম্পদ চুরি ডাকাতি লুণ্ঠন করবে না, দেশে হত্যার রাজনীতি চালু করবে না, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। কিন্তু দুর্ভাগ্য, মানুষকে এই ওয়াদা দিয়েই তারা ক্ষমতায় এসেছিলেন, তারা তার সবগুলো লঙ্ঘন করেছিলেন। জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন। জনগণের রায়ের কোনো তোয়াক্কা তারা তখন করেনি। বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছে। মানুষকে শায়েস্তা করার জন্য গায়ের জুড়ে সন্ত্রাস এবং ফ্যাসিবাদী শাসন চালানোর জন্য খুনি রক্ষী বাহিনী তৈরি করেছে। তারা ধারণা করেছিলেন এইগুলা করে জনগণের রোষ থেকে তারা রক্ষা পাবে না। শেষ পর্যন্ত রক্ষা হয়নি। তাদেরকে অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছিল। এরপরে বাংলাদেশ বারবার চেষ্টা করেছে জনগণের অভিপ্রায়ে দেশটা চলে কিনা।
কখনো হালকা একটু আলো দেখেছে, আবার অন্ধকারে হারিয়ে গিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। 24 সালে আমাদের তরুণ ছাত্র যুব সমাজ তাদের ন্যায্য একটি অধিকারের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিল। 15.5 বছরের ফেসিবাদী কায়দায় ছাত্র যুব সমাজের আন্দোলনকেও দমানোর চেষ্টা করা হলো। রাষ্ট্রের সকল বাহিনীকে লেলিয়ে দেওয়া হলো, নির্বিচারে মানুষ খুন করা হলো, পঙ্গু করা হলো। কিন্তু শেষ পর্যন্ত জনস্রোতের মুখে যারা একসময় দম্ভ করে বলতেন হাসিনা পালায় না, হাসিনা পালাতে জানে না, আপনি পালিয়েছেন, আপনি অপমানজনকভাবে পালিয়েছেন। এমনকি বড় আশা করেছিলেন দুপুরের ভাত খাবেন, আল্লাহ সেইটা এই রিজেক আপনার জন্য রাখেননি, সেই রিজেক আপনি মুখে তুলতে পারেননি। রান্না ভাত ফেলে দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। কোথায় গিয়েছেন? 15.5 বছর যাদের সেবা দাসী হিসাবে আপনি কাজ করেছিলেন, তাদের কুলে গিয়ে আপনি আশ্রয় নিয়েছেন। আপনার কোনো অনুশোচনা নেই। আপনি মানুষ খুন করলেন, আয়না করে মানুষদেরকে মানবতার জীবনযাপন করতে বাধ্য করলেন, অসংখ্য মানুষকে পঙ্গু করলেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করলেন, ব্যাংক বিমা শেয়ার মার্কেট লুণ্ঠন করলেন, অর্থ বিদেশে পাচার করলেন। আপনি বেহায়া, আপনি নির্লজ্জ, আপনার কোনো অনুশোচনা নেই। উল্টা আপনি অপার থেকে সুশ্রুড়ি দেন, এই আপা এসে গেল, এত সুশ্রুড়ির দরকার কি? একবার এসে গিয়ে দেখেন আশাটা কাকে বলে। যেই যুব সমাজ এর হাতে হাত ধরে বাংলাদেশের জনগণ, শিশু থেকে বৃদ্ধ, জায়া, বোন, মেয়ে, মায়া সবাই দাঁড়িয়ে গিয়েছিল, সেই জাতিকে দমানো যাবে না ইনশাআল্লাহ। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন, জনরায়কে সম্মান করুন। জনরায়কে সম্মান না করার পরিণতি কি হতে পারে দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না। খুলনাবাসী, আমরা আপনাদেরকে কথা দিতে এসেছি। আপনারা যে রায় দিয়েছেন, আমরা সেই রায়টাই আপনাদের কাছে চেয়েছিলাম। আর আমরা বলেছিলাম এই রায় বাস্তবায়ন করা হবে, সংসদে গিয়ে আমাদের দায়িত্ব। চুরি ডাকাতি ইঞ্জিনিয়ারিং করে ভোট কেড়ে নেওয়া হয়েছে, নেওয়া হোক। আমরা সংসদে যা আছি তাই নিয়ে আমরা সিংহের মতো লড়াই করে যাব ইনশাআল্লাহ। আমরা জানি সহজে কানে পানি ঢুকবে না, তখন সিরিজ দিয়ে যদি ঢুকাইতে হয় সে পানি আমরা ঢুকাব। যদি ফয়সালা সংসদে না হয়, তাহলে যেখানে কথা বলতে মাননীয় স্পিকার বলতে হয় না, যেখানে কথা বলতে স্পিকারের অনুমোদন লাগে না, সেই খুলনার মাঠ, বরিশালের মাঠ, চট্টগ্রামের মাঠ, কুমিল্লার মাঠ, সিলেটের মাঠ, ময়মনসিংহের মাঠ, রংপুরের মাঠ, রাজশাহীর মাঠ, বগুড়ার মাঠ, সব জায়গা থেকে আগ্নেয়গিরি তৈরি হবে। এই আগ্নেয়গিরির দাবানলে সমস্ত আবর্জনা পুড়ে সাকার হয়ে যাবে। আমরা চাই না দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। এ দেশকে আমরা ভালোবাসি। শত যন্ত্রণা বুকে নিয়ে আমরা নির্বাচনের ফলাফলকে আমরা মেনে নিয়েছি, কিন্তু একথা মনে করবেন না কেউ, নির্বাচনের ফলাফল দেশে একটা গৃহযুদ্ধ শুরু না হোক, সেই জন্য আমরা মেনে নিয়েছিলাম। আমরা কারো বাপদাদার চক্রাঙ্গানিকে আমরা পরোয়া করব না, অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না। আমাদের নেতৃবৃন্দ হাঁটতে হাঁটতে
ফাঁসির তক্তায় দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন জাতির জন্য প্রয়োজনে তোমাদেরকে ওই মুচকি হাসি দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। খান জাহান আলী শাহ মখদুম শাহজালালের এই বাংলাদেশে জনগণ সেই মুচকি হাসি দেওয়ার জন্য প্রস্তুত। আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। সরকারকে স্পষ্ট বলে দিচ্ছি, যদি এই দেশবাসী এবং আমরা দেখতে পাই আধিপত্যবাদের সামনে আপনারা মাথা নত করছেন, আপনাদেরকে আমরা ছেড়ে কথা বলব না। সাবধান। 20 কোটি মানুষের 24 কোটি হাত আজ প্রস্তুত। সীমান্তে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। পশ্চিমের নামে একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। আমাদের মুসলিমেও বিজিবি সদস্য সীমান্তে যখন দাঁড়িয়ে গেছে, জনগণ তখন তাদের ডান হাতে পরিণত হয়েছে। এই ডান হাত সারা বাংলাদেশের 20 কোটি মানুষ। অতএব আমরা চাই না আমাদের কোনো প্রতিবেশীর ঘুম এবং শান্তি কেড়ে নিতে, আবার কোনো প্রতিবেশী আমাদের দিকে তাদের কালো হাত বাড়া, ওইটাও আমরা চাই না। যদি কেউ আমাদের দিকে কালো হাত বাড়ায়, মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, সেই কালো হাত ভেঙে দেওয়া হবে। প্রিয় খুলনাবাসী, মনে হচ্ছে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা কি সেই প্রস্তুতি নিতে রাজি আছেন? সম্মানিত বন্ধুগণ, এই বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো গোষ্ঠী এবং পরিবারকে তুষামত করার জন্য নয়, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব ইনশাআল্লাহু তাআলা। সেই অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে একটি সুষম, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দলীয় প্রভাব মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমি যুব সমাজের প্রতি আরেকবার প্রাণ খুলে আহ্বান জানাচ্ছি। যুবকরা সব প্রস্তুত আছেন? এক মুরব্বীও হাত তুলেছেন। আমার ধারণা ওনার বয়স হবে 75 বছরের কাছাকাছি। মানে যুবকদেরকে তিনি জানিয়ে দিলেন, তোমরাই শুধু যুবক নও, জাতির প্রয়োজনে বয়স যাই হোক আমরাও যুবক।